মালদায় স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ। পরিকাঠামোহীন নার্সিংহোমে রোগী ভর্তি দেখিয়ে স্বাস্থ্যসাথীর লাখ লাখ টাকা লোপাট করার অভিযোগ। এই মুহূর্তের বড় খবর আসছে মালদা থেকে। মালদায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে নার্সিংহোম। প্রতারিত হয়ে আবার সরকারি হাসপাতালেই ফিরতে হচ্ছে বহু মানুষকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক দুর্নীতির পর্দাফাঁস করছে TV9 বাংলা। পরিকাঠামোহীন নার্সিংহোমে রোগীকে ভর্তি দেখিয়ে স্বাস্থ্যসাথীর লাখ লাখ টাকা লোপাট। রিপোর্ট গেলে নিজের টাকার করতে হচ্ছে, যা পেটের ছবি হয়, রক্ত পরীক্ষা হয়, নিজের টাকা, ওগুলো বাড়ির টাকা। আর আমাদেরকে এখান সই ওখান সই করিয়ে নিচ্ছে, ছুটির সময় ছুটি দিয়ে দিচ্ছে। আর স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত বলছে যে কি ফোন যদি করে বলে দিবা যে আমার রুগী 5 দিন ছিল কি 6 দিন ছিল, যা ছিল। কত টাকা করে নিয়ে নিচ্ছে? 60,000 কাটছে না 70,000 কাটছে না 1 লাখ কাটছে, আমাদেরকে তো সেটা দেখাচ্ছে না। বাকি সব কিছু বাইরে করাচ্ছে, ঠিক বা আছে। ওখানে কোনো পরিকাঠামো ওখানে নেই? পরিকাটা নাই, চিকিৎসা হয় না, খালি টাকাটা স্বাস্থ্যসাথীর যে অ্যাড করিয়ে দিয়ে টাকাটা কাটবে, হ্যাঁ। তার জন্য ওরা রেডি আছে। ফেসবুকের সামনে একটা লাইভ করাচ্ছে যে এই হয়েছে বলবা সব কিছু। হ্যাঁ, ওরা বলে ওরা সব কিছু আমাদেরকে মিথ্যা করিয়ে দিচ্ছে, ওগুলো আবার মোবাইলে রেকর্ড করছে? রেকর্ড করছে। আপনাদের ঠিক আছে? কথা যে হ্যাঁ। পেশেন্ট ভর্তি আছে, পেশেন্ট ভর্তি আছে, এই 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 পরিষেবা পেয়েছেন, এই পরিষেবা পেয়েছেন, এটা পেয়েছেন, ওই পেয়েছেন, এগুলো সব বলবে আর কি। পরিষেবা ঠিক মতো পাই না, পরিষেবা নেয় না, কোনো চিকিৎসা হয় না, চিকিৎসা হয় না ঠিক মতো। খালি নামমাত্র কি ভর্তি করিয়ে রাখে? ভর্তি করিয়ে দেয়, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আবার রিটার্ন করে নিয়ে টাকা কেটে নিয়ে আবার আমরা যেহেতু গরিব মানুষ পারি না, আবার আমাকে ফেরত হয়ে নিয়ে স্যার আবার আমাকে সরকারি হাসপাতালে আসতে হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে এই মুহূর্তে। সুব্রতোষ, যে কথা রোগীর আত্মীয়রা বলছেন, তাদের মোবাইল ফোনের সামনে এসে রেকর্ড করে বলতে হয় যে হ্যাঁ এই নার্সিংহোমে রোগী দেখা হয়, কিন্তু আসলে এই নার্সিংহোমগুলো একেবারে পরিকাঠামোহীন, কোনো সেখানে মেশিনে নেই, নামেই শুধু নার্সিংহোম। স্বাস্থ্যসাথীর লাখ লাখ টাকা আত্মসাতের শুধুমাত্র একটা মাধ্যম। হ্যাঁ, একদমই তাই দীপ। কারণ এই সমস্ত নার্সিং হোম গুলো একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে এবং গত কয়েক বছরের মধ্যে, মাত্র কয়েক বছরের মধ্যে তোমাকে বলছি যে এই সমস্ত নার্সিং হোম গুলো এত হয়েছে। সুজাপুরে হয়েছে, যদুপুরে হয়েছে, ইংরেজ বাজারে হয়েছে, ইংরেজ বাজারের শহরের বিভিন্ন এলাকাতে অল্প কিছু দূরত্বের মধ্যেই গাদা গাদা নার্সিং হোম, যেটা আশ্চর্য। বাইরের কেউ এসেও চমকে যায় কি করে এত নার্সিং হোম হয়। যেখানে প্রত্যন্ত গ্রামে যে জায়গাটাতে কোনো প্রশ্ন নেই, সেই সমস্ত জায়গাতেও একাধিক নার্সিং হোম। এই যে যদুপুর এলাকায়, যদুপুর থেকে সুজাপুর যেতে পর 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 এই রাস্তার ধারে ধারে অসংখ্য নার্সিং হোম এবং একটার সাথে একটা গায়ে গায়ে লাগা। রাস্তার এপারে নার্সিং হোম, ওপারে নার্সিং হোম। যেটা আগে কোনো ধাবা বা হোটেল ছিল, সেটা রাতারাতি দিন 2-3 পরেই সেটা আবার বদলে গিয়ে সেটা নার্সিং হোম হয়ে গেছে। তাহলে কি করে হলো? এবার যেটা দেখা যাচ্ছে, যেটা এতদিন ধরে, যেটা আগের সরকার থাকাকালীন এবং শাসক দলের থাকাকালীন তখন যারা মুখ খুলতো না, এখন তারা অনেকে মুখ খোলা শুরু করেছে এবং চিকিৎসকদের একটা বড় অংশ তারা পরিষ্কার। থাকো, শুধুমাত্র তৃণমূল সরকারের কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই কথাই কিন্তু বলছেন চিকিৎসকেরা। শুনুন তাদের বক্তব্য। একটা পেশেন্ট স্বাস্থ্যসাথীতে ভর্তি হবে, অপারেশন হবে, তার আগে তার স্বাস্থ্যসাথীতে ব্লক করতে হয়, ঠিক আছে। ব্লক করার জন্য 2-3 দিন সময় লাগে, ঠিক আছে। এবার সেই 2-3 দিনও পেশেন্টটা ভর্তি থাকে, তখন কিন্তু তাকে পয়সা দিয়ে ভর্তি থাকতে হচ্ছে। তারপরে ধরুন ইনভেস্টিগেশন, একটা অপারেশনের আগে তো ইনভেস্টিগেশন করতে হয় যে পেশেন্টটা অপারেশনের জন্য ফিট কিনা। সেই ইনভেস্টিগেশন স্বাস্থ্যসাথী আওতা থাকে না, সেটা নার্সিংহোম তখন অনেক ধরনের ইনভেস্টিগেশন একসাথে করিয়ে নিচ্ছে। তো সেখান থেকে নার্সিংহোমের একটা ইনকাম হয়ে যাচ্ছে, সেগুলো পেশেন্ট পার্টিকে পয়সা দিয়েই করতে হচ্ছে। দিয়ে হয়তো অপারেশনটুকু হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে হলো, হয়তো টোটাল পেশেন্ট 7 দিন থাকলো, তার মধ্যে 3-4 দিন অপারেশন সব কিছু মিলে কভারেজ থাকলো, বাকিটা পেশেন্ট পার্টিকে পেমেন্ট করেই করতে হচ্ছে। আগের গভর্নমেন্টে এই কথাটা এটা একদমই বোঝানো উচিত ছিল মানুষজনকে যে আমরা স্বাস্থ্যসাথী কার্ড শুধু কিছু কিছু চিকিৎসার জন্য আমরা করছি, সব চিকিৎসা হবে না, এই কথাটা মানুষজনের কাছে পৌঁছানো উচিত ছিল। আপনারা শুনলেন সুব্রতোষ যে কথা বলছিল, শুধুমাত্র যদুপুরেই 1 বছরে অন্তত 25টা নার্সিংহোম তৈরি হয়েছে। ইংরেজ বাজার সহ গোটা মালদা জুড়েই তৈরি হচ্ছে এরকম বহু নার্সিংহোম। এমনকি আপনারা শুনলে চমকে যাবেন এই নার্সিংহোমগুলো কারা তৈরি করেছে। মাদক পাচারকারীরা নার্সিংহোম তৈরি করেছে মালদায়। কি হচ্ছে সেখানে? স্বাস্থ্যসাথীর টাকা জালিয়াতি হচ্ছে।
স্বাস্থ্যসাথীর জালিয়াতির টাকা মাদক পাচারে নিয়োগ করা হচ্ছে, খরচ করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠছে। সব এতদিন জেনে শুনেও চুপ করেছিল এর আগের তৃণমূল কংগ্রেসের সরকার, তার কারণ টাকার ভাগ পৌঁছে যেত দলের শীর্ষ নেতৃত্বর কাছে, এই অভিযোগ করছে বিজেপি। মালদা শহরের 500 মিটারের মধ্যে 20-25খানা নার্সিংহোম গজিয়ে গেল। যারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত, যারা সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত, যাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যারা বোমের কারখানার সঙ্গে যুক্ত, রাতারাতি তারা ডাক্তার সেজে গেল, নার্সিংহোমের মালিক হয়ে গেল। মানে সমাজে আমাদের একটা আলাদা প্রতিষ্ঠা, কিন্তু সিস্টেম যেটা সেটাই। ওই সিস্টেমে চলতো আগে বোমের কারখানা থেকে, এখন হয়ে গেল নার্সিংহোমের কারখানা। পেশেন্ট ভর্তি করা নাই, স্বাস্থ্যসাথীর অ্যাপ্লিকেশন, রাজ্য থেকে টাকা আসা, সেই টাকা আবার বকলমে আফিং চাষে ইনভেস্ট করা, এবং মন্ত্রিসভার সর্বোচ্চ পদ অবধি তারা এই টাকাটা ডিস্ট্রিবিউশন করতো। বিধায়ক ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রনীল বাবু, রাজনীতির পরিচয় ছাড়াও আপনি তো একজন চিকিৎসক, দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা করছেন বহু মানুষের। মালদা থেকে যে খবর আমরা পাচ্ছি, শুধুমাত্র স্বাস্থ্যসাথীর টাকা জালিয়াতি করা হবে বলে এবং সেই টাকা মাদক পাচারে খরচ করা হবে বলে বড় বড় চোরা কারবারি, যারা মাদক পাচারকারী, তারা সেখানে নার্সিংহোম খুলে বসেছে। আসলে নামেই নার্সিংহোম, তার আড়ালে তাদের কোনো পরিকাঠামোই নেই। তৃণমূল কংগ্রেস না থাকলে আমরা জানতে পারতাম না যে কোথা থেকে দুর্নীতি হতে পারে। সে মানে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে কোনো জায়গা বাকি রাখেনি। আর্জিকর কাণ্ড তারই আর একটা পরিণাম। এবং মানে যেখানে 100 দিনের কাজ থেকে, যেখানে একটা বলছে যে গাছ লাগিয়েছে নাকি একটা এলাকায় যে সুন্দরবন হয়ে যাবে, এত লক্ষ লক্ষ গাছ নাকি লাগিয়েছে, এরকম লেভেলের দুর্নীতি হতে পারে। যেখানে শিক্ষাক্ষেত্রে, যেখানে যারা মেধাবী তাদেরকে পথে বসিয়েছে, উল্টে তাদেরকে, চোরদেরকে সব চাকরি ধরিয়ে দিয়েছে, ভুয়ো শিক্ষকদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের পড়াতে। এবং স্বাস্থ্যক্ষেত্রেও তারা স্পেয়ার করেনি তো। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে দুর্নীতির আতুর ঘর বানিয়েছে এই সন্দীপ ঘোষ, অভিজ্ঞদের সিন্ডিকেটটা। আর তার সাথে সাথে যে বিভিন্ন ভাবে যে বেসরকারি এই যেভাবেও স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়ে যে দুর্নীতি করা যায় একটা, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এভাবেই মানুষকে শুধু লুটে পুটে খাওয়া ছাড়া আর কিছু করে উঠতে পারেনি। এবং এটাই ওদের লক্ষ্য, একটাই নীতি ছিল দুর্নীতি। তবে যারা যারা দুর্নীতি করেছে তাদের যেখানে স্থান হওয়ার দেখতেই পাচ্ছেন, একে একে সবাইকে, যারা চুরি করেছে, যারা বিভিন্ন মানুষকে লুটেছে, তারা স্থান জেলেই হবে এবং জেলে হবেও। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আরও একবার আপনাদের জানাবো, এই মুহূর্তে TV9 বাংলা প্রেস কর্নারে যে খবর প্রথমবার ব্রেক করছে, মালদা জুড়ে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে নাম না জানা নার্সিংহোম। আসলে নামেই নার্সিংহোম, সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা আত্মসাৎ করতে রীতিমতন ব্যবসা গজিয়ে উঠেছে। কোনো পরিকাঠামো নেই সেই সমস্ত নার্সিংহোমে, অথচ রোগী ভর্তি দেখিয়ে স্বাস্থ্যসাথীর লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে। ব্যাঙের ছাতার মতন এই সমস্ত গজিয়ে ওঠা নার্সিংহোমে প্রতারিত হচ্ছেন রোগীরা, তাদের আত্মীয়রা, তারপর ফিরে যেতে হচ্ছে সরকারি হাসপাতালে। বহুদিন ধরেই নাকি এই চক্র চলে আসছে মালদা জেলা জুড়ে। শুধুমাত্র এর আগে যে সরকার ছিল রাজ্যে, তৃণমূল সরকার, তারা সব জেনে শুনে চোখ বন্ধ করেছিল, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে, এ কথা বলছে চিকিৎসকেরা। আর বিজেপি, তারা তো আরও বিস্ফোরক অভিযোগ করছে। তাদের অভিযোগ, শুধুমাত্র যদুপুরেই 1 বছরে 25টা নার্সিংহোম তৈরি হয়েছে, ইংরেজবাজারেও এরকম প্রচুর নার্সিংহোম তৈরি হয়েছে। মাদক পাচারকারীরা এই সমস্ত নার্সিংহোম তৈরি করেছে মালদা জুড়ে। একেবারে এই প্রতিবেদন যে পাঠাচ্ছে আমাদের প্রতিনিধি শুভতোষ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। শুভতোষ, আমি একেবারে গোটা ছবিটা, কিভাবে রোগী প্রতারিত হচ্ছে, কিভাবে সরকারের টাকা মারা হচ্ছিল, আর কিভাবে এই টাকার একটা ভাগ এর আগের সরকার যারা চালাচ্ছিল তাদের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে যেত, এই অভিযোগ উঠছে, এই পুরো ছবিটা জানতে চাইব। দেখো, এই মূলত হচ্ছে যে এই নার্সিংহোমগুলো যারা চালায় তাদের মধ্যে বহু নার্সিংহোমের এই হদিশ মিলেছে, যেখানে যারা চালায় তারা একজন নয়, একাধিক শেয়ারে সেই নার্সিংহোম খুলেছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু সুবিধাজনক নয়। এমন বেশ কিছু নার্সিংহোমের ক্ষেত্রে দেখা গেছে যারা মালিক সেই নার্সিংহোমে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। এমনকি বিশেষ করে যে অপরাধটা সবথেকে বেশি উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে সামনে, তা হচ্ছে মাদক পাচার। এবং বাংলাদেশে মাদক পাচার বিশেষ করে
ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে ব্রাউন সুগার থেকে শুরু করে এই ধরনের মাদকের সঙ্গে যারা পাচারকারীদের সাথে যোগাযোগ রেখেছে এবং পাচার করেছে এবং তারা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা কিছুজন মিলে সেই নার্সিংহোম খুলেছে। শুধু তাই নয়, আরও বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন অপরাধ সংগঠিত করা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত যারা, সেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু নার্সিংহোম করেছে। বিশেষ করে এই সব নার্সিংহোমগুলো গড়ে উঠেছে ইংরেজবাজারের যদুপুর এলাকা থেকে সুজাপুর যাওয়ার পথে। প্রচুর যে নার্সিংহোমগুলো হঠাৎ করে গজিয়ে উঠেছে বা ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকাতে যে সমস্ত নার্সিংহোম গজিয়ে উঠেছে সেই সমস্তর ক্ষেত্রে বেশ কিছু নার্সিংহোমের যারা মালিক রয়েছে, মালিক পক্ষ রয়েছে, তাদের নিয়েই এই প্রশ্নটা উঠেছে। ইতিমধ্যেই এই তদন্ত শুরু হয়েছে এবং যে সব জেনে শুনেও আগের সরকার চুপ করেছিল, কারণ তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে এই নার্সিংহোম থেকে যে বেআইনিভাবে টাকা তোলা হতো তার একটা অংশ যেত। আমার প্রশ্ন হচ্ছে, এখন যে সরকার ক্ষমতা এসেছে তারা কি পদক্ষেপ করছে? দেখো, এর আগে এই সব প্রভাবশালী নেতারা যে এই নার্সিংহোমগুলোর মালিকের সঙ্গে ওঠা বসা, টাকার লেনদেন করা ইত্যাদি বিষয়গুলো ছিল, এটা তো স্পষ্ট। কারণ আমরা নিজেরা দেখেছি বেশ একটি নার্সিংহোম। তোমার কাছে আসবো, এই খবরে আমরা থাকবো। তবে এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো সল্টলেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার শেষ করেছেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন। বলার তো কথাও না, বলার কথা ঠেলে দিল। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি সল্টলেকের সদর দফতর থেকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ জনতার দরবার করছিলেন। আজ তার তৃতীয় জনতার দরবার ছিল এবং সেখানে বহু মানুষ, চাকরি প্রার্থীরা, তারা দেখা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে। তারপর মুখ্যমন্ত্রীর হাতে তারা তাদের বিভিন্ন উপহার তুলে দেন। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার দ্বিতীয় জনতার দরবারে আম জনতার অভাব অভিযোগের কথা শুনলেন। আজ চাকরিহারারা তারা গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ, সমাজে সর্বস্তরের মানুষ, তারা বিভিন্ন রকম উপহার নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর জন্য। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। প্রদীপ্ত, কি হলো আজ জনতার দরবারে? মুখ্যমন্ত্রী কোন কোন অভিযোগের কথাগুলো শুনলেন, কি কি সাজেশনস দিলেন? দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে বিপুল জনতা যারা বাইরে অপেক্ষা করছিলেন শুভেন্দু অধিকারীর জন্য, তার কারণ রেজিস্ট্রেশনের প্রথা মেনে তারা অনেকেই ভেতরে ঢুকতে পারেননি, সেই জনতা শুভেন্দুবাবুর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং শুভেন্দু অধিকারী তিনিও তাদের কারোর কাছ থেকে তাকে দেওয়া কোনো উপহার বা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। কিন্তু তার বক্তব্য যে ইতিমধ্যেই তিনি এই বিষয় সম্পর্কে যার যা অভিযোগ, যার যা সমস্যা, সেই বিষয় সংক্রান্ত যে চিঠিগুলো তার কাছে এসেছিল তিনি কিন্তু সেগুলো নিয়েছেন। এমনকি দেখা গেল তিনি যখন বিজেপি অফিসের যে দোতলা রয়েছে সেখান থেকে যখন বেরোচ্ছেন, সেই সময় বেশ কয়েকজন যারা হুইল চেয়ারে অপেক্ষা করছিলেন তাদের কাছ থেকেও তিনি চিঠি নিলেন। এবং এই মুহূর্তে ছবিটা কিন্তু দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন বিজেপির যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে, এবং বহু মানুষ যারা অপেক্ষা করছিলেন তাদের কারোর সঙ্গে কিন্তু তিনি কথা বললেন। এবং তার পরবর্তী যে গন্তব্য রয়েছে, নবান্নের সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে, সেই বৈঠকে তিনি যাচ্ছেন। এবং এখানে যে মানুষজন তাদেরকে দেখা গেল এসেছেন, তারা কি বলছেন শোনাবো। প্রায় হাইট চাওয়া হয়, কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সেটা আছে 160 সেন্টিমিটার, যেটা অনেকটাই বেশি। এবার আমাদের যে পশ্চিমবঙ্গের সেন্সাস অনুযায়ী মেয়েদের গড় হাইট হলো 151.1, মানে 151.1 সেন্টিমিটার, কিন্তু আমাদের চাওয়া হয় 160 সেন্টিমিটার, মানে 160 সেন্টিমিটার, যেখানে গড় পার্থক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা গড় পার্থক্য হচ্ছে প্রায় 8.9 সেন্টিমিটার, যেই কারণে বেশিরভাগ মেয়েরাই তাদের সেন্ট্রালের যে গড় যে হাইট চাওয়া হয় 157 সেন্টিমিটার, সেটা থাকা সত্ত্বেও তারা পশ্চিমবঙ্গে পুলিশ যে চাকরি প্রার্থী আছে তারা পুলিশে জয়েন করতে পারে না। তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, সে এসআই হোক বলুন বা কনস্টেবল বলুন বা কলকাতা পুলিশ বা আবগারি পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সেখানে তারা যোগদান করতে পারে না। তো সেই কারণে আমরা সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা উত্থাপন করলাম এবং উনি
উনি আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটা শুনে আশ্বস্ত করলেন যে সামনে যে বিজ্ঞপ্তি আসছে উনি আমাদের এই সমস্যাটা ভালো করে খতিয়ে দেখে এটার যদি কোনো সদর্থক সমাধান উনি করতে পারেন অবশ্যই করবেন, এবং সেটা আমাদের সামনের বিজ্ঞপ্তিতেই সেটা উনি করার আশ্বস্ত দিলেন। সুস্মিতা ধারা। বেশ, আমি আরো একবার চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমরা শুনছিলাম যে চাকরির প্রার্থীরা কেউ সরকারি চাকরি, শিক্ষকতার চাকরি, কেউ পুলিশের চাকরি, নানা বিষয়ে তাদের যে সমস্ত অভাব অভিযোগ তারা আজ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাদের কি আশ্বাস দিলেন আজ? দেখো, মুখ্যমন্ত্রী যথাসময়ে গোটা বিষয়টি দেখবেন এবং যেখানে যার সমস্যা রয়েছে সেই সমাধানের জন্য যে দপ্তরগুলো রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তর বা অন্যান্য মন্ত্রীদের হাতে থাকা যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে পাঠিয়ে দেয়া হচ্ছে। যার যেখানে যা অভিযোগ সেই অভিযোগগুলো সেখানে পাঠিয়ে দেয়া হচ্ছে এবং পাঠিয়ে দেওয়ার পরে সমস্যার সমাধান করবে নতুন সরকার। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমার সহকর্মী গৌরবকে দেখাতে বলবো যে মানুষজন বাইরে অপেক্ষা করছিলেন, যারা রেজিস্ট্রেশনের জন্য ভেতরে ঢুকতে পারেননি, এই মুহূর্তে বিজেপি অফিসের গেট খুলে দেওয়ার পরে সেই মানুষজন তারা আসছেন এবং তারাও চেষ্টা করছেন যে আজকেই একবার রেজিস্ট্রেশনটা করে নেওয়ার, যাতে পরের সপ্তাহে দেখা করা যায়। তার কারণ মুখ্যমন্ত্রীর ব্যস্ত সময় রয়েছে। ফলে অনেক ধন্যবাদ। আমার আরেক সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সোমা, কি বলছেন যারা আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন? দেখো, আমি এখন চিন্ময়ের সঙ্গে কথা বলবো। চিন্ময় মণ্ডল, আমরা কিন্তু দেখেছি যারা চাকরি প্রার্থী বা যারা হারিয়েছেন তাদের হয়ে তিনি আন্দোলনে কিন্তু নেমেছিলেন। আমার সাথে রয়েছে চিন্ময়। আর চিন্ময়, আজকে আপনারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, কি কি দাবি ছিল এবং আপনারা কি দেখা করতে পেরেছেন? সবাই অনেক ভিড়। আজকে একটা ক্যাওয়াস তৈরি হয়ে গেছিলো, আউট অফ কন্ট্রোল সিচুয়েশন ছিল, সেই জন্য শেষের দিকে বলা হলো যে এখন ইন্ডিভিজুয়াল কোনো মেডিকেল ইস্যু থাকলে তবে দেখা করুন, নাহলে পরের সপ্তাহে আবার যোগাযোগ হবে। তো যারা প্রথমে ঢুকেছিল তাদের দেখা করতে পেরেছে। তো অবশ্যই যোগ্য চাকরিহারাদের একটা অংশ দেখা করেছে আজকে, এবং সেক্ষেত্রে আমরা কিছু বার্তা পেয়েছি। আমাদের যেটা মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া আবেদন, যে যোগ্য চাকরিহারা যারা রয়েছে তাদের সকলের চাকরি নিশ্চিতকরণ করা, এবং যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বিগত 1 বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না, তাদের কোনো ব্যবস্থা করা, কারণ তাদের সংসার চলছে না। মেডিকেল ইস্যু থাকলে সেগুলো দেখাশোনা করতে পারছে না, তারা দিনমজুরের মতো 5,000-4,000 টাকায় কোনো জায়গায় খাটছে, কিন্তু সেটাও দিনের শেষে গিয়ে তাদের মনের যে শান্তিটা সেটা ফিরে পাচ্ছে না। তো আমরা চাইবো, মাননীয় মুখ্যমন্ত্রী তখন আমাদের কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্যদের সকলের চাকরি সুনিশ্চিতকরণ করার জন্য আইনি পদ্ধতিতে উনি নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমরা চাই সেটা হোক এবং তার জন্য সরকার ব্যবস্থা করবে। এখানে অনেকেই আছেন যারা আজকে এসেছিলেন দেখা করার জন্য। আপনারা কি দেখা করতে পেরেছেন? হ্যাঁ, সবাই যেতে পারিনি। আমাদের গ্রুপ থেকে আমাদের 2 জন অথবা 3 জনকে আমাদের পরে অ্যালাউ করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমরা এই রাজ্যের প্রত্যেকটাই পুলিশের চাকরি প্রার্থী, মহিলা পুলিশ চাকরি প্রার্থী। আমাদের একটা অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে এই যে আমাদের রাজ্য ব্যতীত আমাদের দেশের সমস্ত রাজ্যে মেয়েদের পুলিশ নিয়োগের ক্ষেত্রে যে ন্যূনতম উচ্চতা, সেটার মান রাখা হয়েছে 157 সেন্টিমিটার। মিনিমাম 150 থেকে 157 সেন্টিমিটারের মধ্যে সেটা ধার্য, কিন্তু আমাদের রাজ্যে সেটা দেখতে গেলে ব্যতিক্রম, সেটা হচ্ছে 160 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের অন্যান্য স্টেটের সাথে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।